নমস্কার, আমি ত্রিপুরা থেকে স্বাগতম দাস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ওয়েলকামস বায়োলজিতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হাউ এক্স্যাক্টলি দ্য টেস্ট অফ কোভিড-19 ইজ পারফর্মড ইন ল্যাবরেটরি অ্যান্ড হোয়াটস দ্য প্রসিডিওর টু মেক এ ভ্যাকসিন and the things which I will discuss: what is the human immunity, the immunity which is present in our body, and finally I will discuss the social immunity and how it will work. তো চলুন আজকের টপিক শুরু করা যাক। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ ইমিউনিটি। ইমিউনিটি কি? দ্য বডি has its own defense mechanism against the external agent such as bacteria, virus. They are the external agent, and the body has its own defense mechanism against the external agents. They are the external agent like virus and bacteria and any pathogen. It has also the effective defense mechanism against the internal particles also. Internal particles, that is tumors, malignancy, these are the internal particles. So the body has its own defense mechanism against the external particles like virus and bacteria, and the body have its own defense mechanism against the internal particles also like tumors, malignancy, etc. This protective mechanism are collectively known as immunity. এটাই হলো বডির ইমিউনিটি। তো এখন যদি আমরা দেখি তাহলে ইমিউনিটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনেট ইমিউনিটি এবং আরেকটা হলো অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি যেটা, সেটা আমাদের বডিতে অলওয়েজ অ্যাক্টিভ থাকে, সেটা হলো ইনেট ইমিউনিটি। তো অলওয়েজ অ্যাক্টিভ থাকে অর্থাৎ কোনো একটা পার্টিকেলস, কোনো একটা প্যাথোজেন যখন আমাদের এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে যখন আমাদের ইনার এনভায়রনমেন্টে এন্টার করে, সাপোজ একটা ভাইরাস যখন আমাদের বডিতে এন্টার করতে হয় তখন তার কিছু ব্যারিয়ার অতিক্রম করে আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্টে আসতে হয়। তো এই ব্যারিয়ার যেগুলো রয়েছে সেগুলোই হলো অ্যাকচুয়ালি ইনেট ইমিউনিটি। এখন ব্যারিয়ারের মধ্যে কী কী আছে? যে আমাদের যে স্কিন, হোল বডিকে যেটা কভার করে রেখেছে সেটা হলো আমাদের স্কিন। এই স্কিনটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে। তো এই স্কিনটাও আমাদের ইনেট ইমিউনিটির একটা পার্ট। তো আমাদের স্কিন হলো ফার্স্ট ইনেট ইমিউনিটির একটা পার্ট। তারপর আমাদের চোখ, চোখের মধ্যে যেটা আছে, চোখের মধ্যে তো স্কিন নেই, স্কিন আছে কিন্তু চোখের মধ্যে আমাদের রয়েছে মিউকাস মেমব্রেন। সেই মিউকাস মেমব্রেনটাও একটা আমাদের কি ইনেট ইমিউনিটির পার্ট। তারপর আমাদের যে স্যালাইভারি অ্যামাইলেজ, সেটাও একটা ইনেট ইমিউনিটির পার্ট। তারপর আমাদের মিউকাস মেমব্রেন, সেটা তো বললামই ইনেট ইমিউনিটির পার্ট। তারপর আমাদের যে স্টোমাক থেকে যে এসিএল রিলিজ হয়, যেটা আমাদের পিএইচ, যেটা অ্যাসিডিক পিএইচ রিলিজ করে, সেটা আমাদের যে আমরা যে খাবার খাই সেই খাবারের সাথে যদি কোনো প্যাথোজেন এন্টার করে, কিংবা কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যদি এন্টার করে, কিংবা কোনো ফরেন পার্টিকেল যদি এন্টার করে, তাহলে সেই ফরেন পার্টিকেলগুলো আমাদের খাবারের সাথে স্টোমাকে গিয়ে যে অ্যাসিডিক পিএইচ, সেই পিএইচে ওরা ডেস্ট্রয় হয়ে যায়। কারণ আমরা কি জানি, ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রত্যেকটা জিনিস, যে মেটেরিয়াল যেটা, সেটা হয় প্রোটিন দিয়ে তৈরি। আর প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স, সেটা প্রত্যেকটি প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের একটা কী রয়েছে, একটা অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচ রয়েছে। তো ওই অপটিমাম পিএইচ যদি অতিক্রম করে ফেলে, যেটা আমাদের ভাইরাসের অ্যাসিডিটি যেটা, সেটা খুব হাই, তো ওই পিএইচটাও বা যে এসএল যেটা রিলিজ হয় সেটাও আমাদের ইনেট ইমিউনিটির পার্ট হিসাবে কাজ করে। তো এখানে দেখুন স্কিন, মিউকাস মেমব্রেন, তারপর কমন ব্যাকটেরিয়া প্রেজেন্ট। হ্যাঁ, কিছু কিছু ব্যাকটেরিয়া যেটা আমাদের স্কিনে প্রেজেন্ট থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের অনেক ব্যাড ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে, কিছু গুড ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের বডির মধ্যে প্রেজেন্ট থাকে। তো ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের ইনেট ইমিউনিটির পার্ট। এবং এসিএল যেটা স্টোমাক রিলিজ করে সেটা তো বললামই। আর কমপ্লিমেন্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট যেটা, সেটা হলো প্রোটিন পার্টিকেলস। এখানে যেগুলো রয়েছে স্কিন, মিউকাস মেমব্রেন, তারপর এসিএল, কমন ব্যাকটেরিয়া, এই সবগুলো বললাম প্রোটিন পার্টিকেলস না, এখানে কমপ্লিমেন্টটা হলো শুধু প্রোটিন পার্টিকেলস। এটা অ্যাকচুয়ালি যখন কোনো একটা প্যাথোজেন কিংবা কোনো একটা ফরেন বডি আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টে এন্টার করে, তখন এই কমপ্লিমেন্টগুলা আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটা রয়েছে ওর মধ্যে পোর সৃষ্টি করে, এবং পোর সৃষ্টি করলে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করতে হেল্প করে। তো এটা হলো ইনেট ইমিউনিটির পার্ট। আরও দুটো জিনিস রয়েছে, একটা হলো নিউট্রোফিল এবং অপরটি হলো ইউসিনোফিল। তো এগুলো যেটা নিউট্রোফিল এবং ইউসিনোফিল, এগুলো আমাদের ডিরেক্ট প্রোটেকশনে অংশগ্রহণ করে না। অর্থাৎ যে স্কিন যেটা রয়েছে, স্কিন অলওয়েজ আমাদের বডিতে কাভার হিসাবে রয়েছে, তো এটা
ফার্স্ট স্কিনে অ্যাটাক হয়, তারপর মিউকাস মেমব্রেন, এটাও ফার্স্টে অ্যাটাক হয়, আমাদের চোখে রয়েছে মিউকাস মেমব্রেন আমাদের অ্যাটাক হয়। তারপর যে এসেল স্টোমাক, এগুলা হলো একদম ফার্স্ট ব্যারিয়ার। কিন্তু নিউট্রোফিল, ইউসিনোফিল এগুলা যেগুলা রয়েছে, সেই নিউট্রোফিল এবং ইউসিনোফিলগুলো বললাম ফার্স্ট ব্যারিয়ার না। কোনো একটা এই নিউট্রোফিল এবং ইউসিনোফিলগুলো আমাদের কি হয়, সমস্ত বডিতে ঘুরে ঘুরে ফেরা করে এই নিউট্রোফিল এবং বেসোফিলগুলো। তো কোনো একটা ভাইরাস যখন আমাদের ব্লাড স্ট্রিমে এন্টার করে, তখন এই নিউট্রোফিলগুলো বুঝতে পারে যে হ্যাঁ ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এসেছে, তখন ওরা অ্যাক্টিভ হয়। কিন্তু এই নিউট্রোফিল এবং বেসোফিল, এই নিউট্রোফিল এবং ইউসিনোফিল যেটা রয়েছে সেটা বললাম অলওয়েজ অ্যাক্টিভ না। অলওয়েজ অ্যাক্টিভ কারা? অলওয়েজ অ্যাক্টিভ হলো এই যে আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেন যেটা রয়েছে সেটা হলো অলওয়েজ অ্যাক্টিভ। কিন্তু নিউট্রোফিল এবং ইউসিনোফিল যেটা, সেটা অলওয়েজ অ্যাক্টিভ না, সেটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়। অর্থাৎ যখন ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আসে তখন এই নিউট্রোফিল এবং ইউসিনোফিল অ্যাক্টিভ হয়। তো এটা হলো আমাদের ইনেট ইমিউনিটি। আর ইনেট ইমিউনিটি যেটা, এই হোল ইনেট ইমিউনিটি যেটা, সেটা হলো আমাদের বডির মানে ফার্স্ট ডিফেন্স মেকানিজম হলো ইনেট ইমিউনিটি। এখন যদি আমরা আরেকটা ইমিউনিটি দেখি, সেটা হলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি। সেটা হলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি। তো এটা হলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি বলা হয়। আর আচ্ছা, ইনেট ইমিউনিটি যেটা, সেটা বললাম স্পেসিফিক না, সেটা হলো নন স্পেসিফিক। অর্থাৎ নন স্পেসিফিক বলতে, ইফ ইউ লুক এট দিস পার্ট, দে ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ ব্যাকটেরিয়া or what kind of virus actually enter. I am talking about the innate immunity. If you look at this part of innate immunity, they actually don't know what kind of bacteria or what kind of virus or what kind of the foreign materials actually entered into the body. Even they don't want to know this matter. It might be any type of bacteria, it might be any type of virus, it might be any type of foreign particles which have entered into our body. The things which they only want to know, the things which the innate immunity only want to know, that whatever may be the virus or whatever may be the bacteria or whatever may be the foreign particles, just they have to identify them, they have to identify them, they have to collect them, they have to identify them, and they have to kill them. Don't necessary to identify, they have to collect them and they have to kill them. What may be the foreign particles enter into our body? That means they are not working for a specific antigen of a virus or bacteria. They are very vast in their function and they are very strong defense mechanism present in our body. Anyway, we have to look another immunity, which is the specific immunity or adaptive immunity present in our body. But it will take a longer time to develop into our body. It will take a longer time to develop in our body. Now look, the virus and the bacteria which will secrete very harmful materials in our body. The virus and bacteria will secrete very harmful material in our body. At that time, when they will secrete very harmful material in our body, you know, our body is very much intelligent. That's why our body is not depend at that time, is not depend at that time only on innate immunity. Our body is not depend only innate immunity. When virus will started to secrete very harmful materials, they directly activate the specific immunity. They directly activate the specific immunity. In this case, the specific immunity will take a long time to develop. When virus has entered into the body, it don't show its activity. Virus entered into our body, but it don't show its activity at the very first time. But after some period, once the pathogen will show its activity, the adaptive immunity will activate, because the virus and the bacteria, whatever it may be, it will show its activity by their antigen. When the antigen will release out and the body will know it, at that time the specific immunity will activate. And whenever the specific immunity will activate, it will produce antibody which is very much specific for a specific antigen. The specific immunity or the adaptive immunity will produce a antibody which is very much specific for a specific antigen. That's why it's also known as specific immunity. এটাকে স্পেসিফিক ইমিউনিটি বলা হয়।
তো স্পেসিফিক ইমিউনিটির যদি আমরা পার্টগুলো দেখি তাহলে দেখতে পাই দুটো পার্ট রয়েছে, একটা হলো লিম্ফোসাইট আর একটা হলো স্পেসিফিক অ্যান্টিজেন হবে, সরি এটা স্পেসিফিক অ্যান্টিবডি লিখেছি, এটা হবে স্পেসিফিক অ্যান্টিজেন্স, স্পেসিফিক অ্যান্টিজেন্স প্রেজেন্টিং সেল, এটা অ্যান্টিবডি হবে না, এটা হবে অ্যান্টিজেন, স্পেসিফিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, লাইক আমাদের ডেন্ড্রিটিক সেল যেটা রয়েছে সেটা বললাম স্পেসিফিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা কি করে, এটা অ্যান্টিজেনকে ডেস্ট্রয় করে এবং যাতে ফার্দার এই অ্যান্টিজেনটা আমাদের বডিতে প্রবেশ করলে সেই অ্যান্টিজেনটাকে আমাদের বডি চিনতে পারে, তার জন্য সেই অ্যান্টিজেনটাকে বহন করে থাকে। তাই এটাকে বলা হয় স্পেসিফিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা স্পেসিফিক অ্যান্টিবডি না, স্পেসিফিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হবে, স্পেসিফিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আরেকটা যেটা সেটা হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে কী কী রয়েছে, একটা হলো টি লিম্ফোসাইট আর একটা হলো আমাদের বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট যেটা সেটা আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হলো CD4 আর একটা হলো CD8 লিম্ফোসাইট, একটা হলো CD4 আর একটা হলো CD8 লিম্ফোসাইট, একটা হলো CD4 একটা হলো CD8। তো CD4 লিম্ফোসাইট যেটা সেটা অ্যাকচুয়ালি হেল্পিং লিম্ফোসাইট, সেটা হেল্প করে। আর যেটা আমাদের বি লিম্ফোসাইট, CD4 লিম্ফোসাইট সাপোজ বি লিম্ফোসাইটকে হেল্প করে অ্যান্টিবডি প্রডিউস করার জন্য। হ্যাঁ, আমাদের যে টি লিম্ফোসাইট সেটা হলো দু প্রকার, CD4 এবং CD8। আর বি লিম্ফোসাইট যেটা সেটা অ্যাকচুয়ালি আমাদের কি করে, বি লিম্ফোসাইট যেটা সেটা আমাদের অ্যান্টিবডি প্রডিউস করে, বি লিম্ফোসাইট যেটা সেটা আমাদের অ্যান্টিবডি প্রডিউস করে। তো এটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ আমাদের দু প্রকার রয়েছে, একটা হলো ইনেট ইমিউনিটি আর একটা হলো স্পেসিফিক ইমিউনিটি। ইনেট ইমিউনিটি যেটা সেটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে আমাদের বডিতে, হোয়াট এভার মে বি দ্য ভাইরাস অর হোয়াট এভার মে বি দ্য প্যাথোজেন, ইট উইল ডাইরেক্টলি অ্যাটাক দ্যাম অ্যান্ড দ্য অনলি থিংস হুইচ দে উইল ডু, দে উইল কালেক্ট দ্যাম অ্যান্ড দে উইল কিল দ্যাম, দিস ইজ দেয়ার ফাংশন। এটা হলো আমাদের ইনেট ইমিউনিটি। আর যেটা আমাদের হলো যেটা অ্যাডাপটিভ ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি যেটাকে বলা হয়, সেটা হলো অ্যাডাপটিভ ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি যেটা সেটা সেটা অ্যাক্টিভেট হতে কিছুটা সময় নেয়। তার কারণ হলো আমাদের ফার্স্ট যেটা অ্যাক্টিভ হয় সেটা হলো ইনেট ইমিউনিটি। যখন ইনেট ইমিউনিটি ব্যর্থ হয়, অর্থাৎ ইনেট ইমিউনিটি যখন সেই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া পার্টিকেলগুলোকে ধ্বংস করতে পারে না, তখন আমাদের যেটা হয় সেটা হলো আমাদের স্পেসিফিক ইমিউনিটি অ্যাক্টিভ হয়। তো ইনেট ইমিউনিটি ধ্বংস হওয়ার, অর্থাৎ ইনেট ইমিউনিটি যখন ব্যর্থ হয় এবং স্পেসিফিক ইমিউনিটি যখন ডেভেলপড হয়, তার মাঝখানে আমাদের বডি কী করে, অ্যান্টিবডি প্রডিউস করে, যেটা আমাদের সেই ভাইরাস এবং প্যাথোজেনটাকে ডেস্ট্রয় করতে অনেকটা হেল্প করে। এখন আমরা যেটা দেখব সেটা হলো হোয়াট ইজ ভ্যাকসিনেশন, ভ্যাকসিন কি। তো অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন আর কিছুই না। আমরা জানি আমাদের বডিতে যে কোনো একটা ভাইরাস কিংবা কোনো একটা, যেটা আমি আগে বলেছি, যে কোনো একটা ভাইরাস কিংবা কোনো একটা ব্যাকটেরিয়া যখন এন্টার করে, তখন সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি আমাদের বডির ইমিউন সিস্টেমকে কী করে, অ্যাকচুয়ালি আমাদের বডির যে ইমিউন সিস্টেম রয়েছে সেটাকে এমপ্লিফাই করে, অর্থাৎ এমপ্লিফাই করে ইন দ্য সেন্স বডিতে যে ইমিউন সিস্টেম রয়েছে সেটাকে ত্বরান্বিত করে, অর্থাৎ সেটাকে অ্যাক্টিভ করে, এক কথায় বডির ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ করে। কোনো একটা ভাইরাস কিংবা কোনো একটা ব্যাকটেরিয়া যদি এন্টার করে, তখনই আমাদের বডি ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়। আদারওয়াইজ বললাম বডি ইমিউন সিস্টেম একটা নর্মাল মেকানিজমের মাধ্যমে কাজ করে, কিন্তু সেটা অ্যাক্টিভ থাকে ঠিক আছে, কিন্তু সেটা কখনো ওই হাই লেভেলে যায় না যেটা একটা ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এন্টার করার পর হয়। তো ভ্যাকসিনেশন হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে আমাদের বডির যে নর্মাল ইমিউনিটি সিস্টেম রয়েছে সেটাকে আমরা আরও কয়েক গুণ বাড়িয়ে দিই, অর্থাৎ ইমিউনিটি বুস্ট অফ ইমিউনিটি যেটাকে বলা হয়, আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট করে ফেলি, সেটাই হলো ভ্যাকসিনেশন। আর হ্যাঁ, এমন কোনো ওষুধ এখন পর্যন্ত নেই যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের ইমিউনিটি সিস্টেমকে, কিন্তু আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে বুস্ট করতে পারি, কিন্তু কোনো মেডিসিনের মাধ্যমে আমরা আমাদের ইমিউনিটি সিস্টেমকে পার্মানেন্টলি বুস্ট করতে পারি না। আর যে ভ্যাকসিনেশন যেটা সেটা যদি অ্যাকচুয়ালি আমরা দেখি, তার প্রসিডিউর টু প্রিপেয়ার এ ভ্যাকসিন ফর কোভিড-19, দেখুন কোনো একটা ভ্যাকসিন যদি প্রডিউস করতে হয় তাহলে এটা হলো একটা ভাইরাস, এটা হলো কোভিড-19 ভাইরাসটা। এর মধ্যে যে এই পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো হলো, সেগুলো হলো অ্যাকচুয়ালি কি, স্পাইক প্রোটিন। এই পার্টগুলোকে বলা হয় স্পাইক প্রোটিন। আর সম্পূর্ণ ভাইরাসটার মধ্যে যে কাভার রয়েছে সেই কাভারটাকে বলা হয় কি বলা হয়, সেই কাভারটাকে বলা হয় এনভেলপ, আর তার মধ্যেও এই ছোটো ছোটো কিছু পোর্শন রয়েছে যেগুলো স্পাইক প্রোটিনের মতোই দেখতে, কিন্তু তার থেকে কিছুটা ছোটো।
এই পোর্শনগুলোকে বলা হয় আমাদের কি বলা হয়, মেমব্রেন চ্যানেল বা মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন বলা হয় বা মেমব্রেন চ্যানেল বলা হয়। তো এই তিনটে পার্ট থাকে একটি ভাইরাসের মধ্যে। পাশাপাশি আরেকটি পার্ট থাকে যেটা আমি দেখাচ্ছি, পাশাপাশি আরেকটি পার্ট থাকে, এটা হলো এটা, এই পার্টটা, এই পার্টটাকে বলা হয়, এই পার্টটা হলো ভাইরাসের মেইন পার্ট, এটাকে বলা হয় কি আরএনএ বা নিউক্লিক অ্যাসিড, যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। এটা হলো করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা, সেটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ আরএনএ। এটা হলো ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস যেটা। তো এটা হলো স্পাইক প্রোটিন, এটা হলো এনভেলপ, যেটা কাভারটা সেটা হলো এনভেলপ, আর এই পোর্শনটা সেটা হলো কি, সেটা হলো মেমব্রেন চ্যানেল বা মেমব্রেন প্রোটিন। আর এর ভিতরে যেটা থাকে সেটা হলো আমাদের কি ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস বা যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ আরএনএ। তো এখন প্রত্যেকটা ল্যাবরেটরি এবং প্রত্যেকটা যে সংস্থা যেটা রয়েছে যেগুলো ভ্যাকসিন প্রডিউস করে, ওই সংস্থাগুলা ভাইরাসের যে কোনো একটা পোর্শন, কেউ কেউ হয়তো বা এই ভাইরাসের যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল রয়েছে আরএনএ সেটাকে নিয়ে, কেউ কেউ আবার যে ভাইরাসের যে মেমব্রেন প্রোটিন রয়েছে সেই পোর্শনটাকে নিয়ে, কেউ কেউ আবার যে স্পাইক প্রোটিন রয়েছে সেই পোর্শনটাকে নিয়ে পর্যালোচনা করছে এবং সেই পোর্শনটা থেকে ভ্যাকসিন প্রডিউস করার চেষ্টা চলছে। কারণ আমরা সকলে ছোটোবেলা পোলিওর টিকাকরণ করেছি, সেক্ষেত্রে কী করা হয়, সেক্ষেত্রে আমাদের বডির মধ্যে বললাম পোলিওর ভাইরাসটাকে ডাইরেক্ট ইনজেক্ট করে দেওয়া হয়, পোলিওর যে ভাইরাস রয়েছে সেটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, আদারওয়াইজ কিছুই না। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে পোলিও থেকে বাঁচার জন্য যদি আমরা পোলিওর ভাইরাসই ডাইরেক্ট ইনজেক্ট করে দিই তাহলে কীভাবে হবে। দেখুন এক্ষেত্রে যে পোলিওর যে ভাইরাসটা সেটা ডাইরেক্ট ইনজেক্ট করা হয় না, সেটাকে আমরা এমনভাবে মডিফাইড করে, সায়েন্স এমনভাবে সেটাকে মডিফাইড করেছে যে ওই ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। অর্থাৎ ভাইরাস যেটা পোলিওর ভাইরাস নর্মালি যেটা অ্যাক্টিভ থাকে, যেটা আমাদের রোগ সংক্রমণ করে, ভাইরাসটা তখন আর ওই রকম থাকে না, পোলিওর ভাইরাসটা ইনঅ্যাক্টিভ থাকে এবং সেই ইনঅ্যাক্টিভ পোলিওর ভাইরাসটিকে মডিফাইড করে আমাদের বডির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবং ভাইরাসটা যখন বডির মধ্যে প্রবেশ করে তখন আমাদের বডির যে ইমিউনো সিস্টেম যেটা রয়েছে, সাপোজ একটা ভাইরাস আমাদের বডির মধ্যে প্রবেশ করে, তখন বডির যে ইমিউনো সিস্টেম সেই ইমিউনো সিস্টেমের ক্ষেত্রে ওই ভাইরাসটা সম্পূর্ণ নতুন হয়। পোলিওর ভাইরাস যখন আমাদের বডিতে এন্টার করে দেওয়া হয় তখন বডির ইমিউনো সিস্টেমের ক্ষেত্রে পোলিও ভাইরাসটা একদম নতুন হয়, কিন্তু তখন আস্তে আস্তে বডি কী করে, সেই পোলিও ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে। কিসের মাধ্যমে, আমাদের যেটা বলেছি যে ইনেট ইমিউনিটি, যেটা অ্যান্টিবডি প্রডিউস করে না, যেটা অ্যাডাপটিভ ইমিউনিটি যেটা বা নন স্পেসিফিক ইমিউনিটি যেটা, সেটা অ্যান্টিবডি প্রডিউস করে কিসের এগেনস্টে, ওই পোলিও ভাইরাসের এগেনস্টে। কিন্তু পোলিও ভাইরাস যেটা যেটা ইনজেক্ট করা হয় সেটা দেখতে পোলিও ভাইরাসের মতো হলেও সেটা বললাম অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পোলিও ভাইরাস না, সেটা ইনঅ্যাক্টিভ পোলিও ভাইরাস এন্টার করা হয়, কিংবা পোলিও ভাইরাসের কোনো একটা পার্ট ইনঅ্যাক্টিভ করে এন্টার করা হয়। এক্ষেত্রেও বিজ্ঞানিকরা করোনা ভাইরাসের ক্ষেত্রে সেম প্রসিজিওর মতেই যে ভ্যাকসিন যেটা সেটা প্রডিউস করতে যাচ্ছেন। কেউ কেউ কোনো কোনো সংস্থা হয়তো বা এই স্পাইক প্রোটিনটাকে নিয়ে গবেষণা করছেন, কেউ হতে পারে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যেটা রয়েছে এই ছোটো ছোটো পার্টগুলোকে নিয়ে তারা তারা ছোটো ছোটো পার্টগুলোকে মডিফাইড করে, অর্থাৎ মডিফাইড করে ইন দ্য সেন্স ওই পার্টগুলোকে অ্যাক্টিভ করোনা ভাইরাস থেকে ইনঅ্যাক্টিভ করোনা ভাইরাসে পরিণত করে, তখন কোনো একটা অ্যানিম্যালের বডিতে হতে, সেটা কখনোই হিউম্যান না, সেটা কোনো একটা অ্যানিম্যালের বডিতে ইনজেক্ট করা হয় এবং ওই অ্যানিম্যালের বডিতে যখন ওই ভাইরাসের এগেনস্টে কোনো একটা অ্যান্টিবডি প্রডিউস হয় তখন ওই অ্যান্টিবডিটা আমাদের হিউম্যানের বডিতে ইনজেক্ট করা হয়। তো এটা হলো ভ্যাকসিন প্রসিজিওরের প্রসেস, এটা হলো ভ্যাকসিন কীভাবে তৈরি করা হয় তার প্রসিজিওর। অর্থাৎ কোনো একটা ভাইরাসের অ্যাক্টিভ ভাইরাসের পার্ট নিয়ে সেটাকে ইনঅ্যাক্টিভ করে কোনো একটা অ্যানিম্যালের গায়ে পুশ করে দেওয়া হয় এবং সেই অ্যানিম্যালের মধ্যে যদি অ্যান্টিবডি প্রডিউস হয় ওই অ্যান্টিবডিটাকে হিউম্যান বডিতে ট্রান্সফার করে দেওয়া হয়। এখন আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর অনেক মানুষ যারা সুস্থ হয়ে গিয়েছেন তাদের বডিতে অলরেডি অ্যান্টিবডিটা প্রডিউস হয়ে গিয়েছে, কিছুদিন অসুস্থ ছিলেন তারপর অ্যান্টিবডিটা প্রডিউস হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে ওদের বডির মধ্যে বললাম সেই অ্যান্টিবডিটা প্রেজেন্ট রয়েছে। এখন কিছু কিছু গবেষক এমনও মনে করছেন যে সাপোজ কোনো একটা ফ্যামিলির মধ্যে 4 জনের মধ্যে একজন অসুস্থ হয়েছে এবং সে কী করেছে, সে রিকভার্ড হয়ে গিয়েছে, কিছুদিন করোনা ভাইরাসে অসুস্থ থাকার পর সে রিকভার্ড হয়ে গিয়েছে। তো রিকভার্ড হয়ে গিয়েছে মানে কি, ওর বডিতে অলরেডি অ্যান্টিবডিটা তৈরি হয়ে গিয়েছে। এখন সেই পার্সনের মধ্যে বললাম অ্যান্টিবডিটা অলরেডি প্রেজেন্ট রয়েছে। এখন কিছু কিছু গবেষক এটা ভাবছেন যে ওই সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিটার বডি থেকে যদি আমরা
যে ব্লাড প্লাজমা যেটা রয়েছে সেখান থেকে যদি অ্যান্টিবডিটা এক্সট্রাক্ট করে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে যদি পুশ করানো হয় তাহলে বললাম ওই ফ্যামিলি মেম্বারটাও সুস্থ হয়ে যাবে, কিন্তু এটা অনেকটা ব্যয়বহুল, তার জন্য হয়তো বা এই প্রসেসটা করা হবে না। তো এটা হলো কিভাবে ভ্যাকসিন প্রডিউস করা হয়। আর এবার দেখবো আমরা নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যেটা দেখবো সেটা হলো মেথড অফ টেস্টিং অফ কোভিড-19 ইন ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে কীভাবে একটা করোনা ভাইরাস সাসপেক্টেড পার্সনের ব্লাড নিয়ে কিংবা কফ নিয়ে সেটাকে টেস্ট করা হয় যে আসলেই কি সেই ব্যক্তিটা করোনা পজিটিভ নাকি করোনা নেগেটিভ, কীভাবে বের করা হয়। দেখুন, এক্ষেত্রে বের করার টেস্ট কিট যেটা রয়েছে একটা বের করা হয় টেস্ট কিটের মাধ্যমে, এবং আরেকটা যেটা বের করা হয় সেটা হলো পিসিআর টেকনিক, যেটা পলিমারেজ চেইন রিঅ্যাকশন এর মাধ্যমে বের করা হয়। তো দুটো পদ্ধতিতে বের করা হয়, একটা হলো টেস্ট কিট আর একটা হলো পিসিআর টেকনিক। বর্তমানে ত্রিপুরাতে যেটা চলছে, ত্রিপুরার যে করোনা ভাইরাস যে সাসপেক্টেড পার্সন সেগুলোকে আসামে নিয়ে গিয়ে তাদের পিসিআর টেকনিকের মাধ্যমে হচ্ছে, টেস্ট কিটের মাধ্যমে না, পিসিআর টেকনিকের মাধ্যমে হচ্ছে। তো বোথ দিস কেস 90% 98% is sure that the result will be correct, but 2% is not sure. 90% কেসে এটা সঠিক রেজাল্ট দেয়, কিন্তু 2%-এর ক্ষেত্রে সেটা হয়তো বা ভুলও আসতে পারে। তো সেটা যাই হোক, দুটো প্রসেসের মাধ্যমে করা হয়, একটি হলো পিসিআর টেকনিক এবং অপরটি হলো আমাদের যে টেস্ট কিট রয়েছে যে তার মাধ্যমে করা হয়ে থাকে। তো এখন দেখবো আমরা পিসিআর টেকনিক। পিসিআর টেকনিক যেটা সেটা অ্যাকচুয়ালি কিছুই না। পিসিআর টেকনিক হলো মেইনলি একটা আমরা জানি আমাদের সকলের যে সেল রয়েছে, প্রত্যেকটা সেল রয়েছে, সেলের মধ্যে কিছু কি রয়েছে, সেলের মধ্যে আমাদের নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের ক্রোমোজোম রয়েছে, আর ক্রোমোজোমের মধ্যে আমাদের রয়েছে গিয়ে ডিএনএ। তো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ। এখন কি হয়, কোনো একটা জিনিস কোনো একটা যদি আমরা পরীক্ষা করতে যাই তাহলে তো কন্টিনিউ আমরা সেল থেকে ডিএনএ এক্সট্রাক্ট করতে পারি না। কারণ যদি আমরা কোনো একটা ব্লাড স্যাম্পল নেই, সেই ব্লাড স্যাম্পলের মধ্যে বললাম যে আমাদের যে আরবিসি রয়েছে, আরবিসির বললাম কোনো নিউক্লিয়াস নেই, কিংবা প্লেটলেটস যেটা রয়েছে সেটারও বললাম কোনো নিউক্লিয়াস নেই। তো নিউক্লিয়াস যদি না থাকে তাহলে সেখানে বললাম আমাদের কি থাকবে না, নিউক্লিয়াস না থাকলে ক্রোমোজোমও থাকবে না, আর ক্রোমোজোম না থাকলে সেই আরবিসি থেকে আমরা ডিএনএও পেতে পারবো না। তো অ্যাকচুয়ালি ডিএনএ কোথায় থাকে, ডিএনএ থাকে ব্লাডের যে ডাব্লিউবিসি রয়েছে, সেই ডাব্লিউবিসির মধ্যে কিছু পরিমাণ, ডাব্লিউবিসির মধ্যে আমরা জানি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তো ওই ডাব্লিউবিসি থেকে আমাদের কি কালেক্ট করতে হয়, ডিএনএটা কালেক্ট করতে হয়। কিন্তু আমি যদি ব্লাড 5 ml নিই, আমাদের হোল বডিতে যেটা আরবিসির পরিমাণে অনেক বেশি, ডাব্লিউবিসির পরিমাণ খুব কম। তো 5 ml ব্লাডের মধ্যে আমি আরবিসি থাকবে ম্যাক্সিমাম থাকবে আরবিসি, আর খুব সামান্য পরিমাণ থাকবে ডাব্লিউবিসি। তো সেই সামান্য পরিমাণ ডাব্লিউবিসি থেকে যদি আমি সামান্য পরিমাণ ডিএনএ পাই, তো সেই ডিএনএ দিয়ে হয়তো আমি কোনো একটা পরীক্ষা যেটা সেটা আমি কন্টিনিউ করতে পারবো না, বা কোনো একটা এক্সপেরিমেন্ট যেটা সেটা আমি পারবো না। তো এক্ষেত্রে একটি ডিএনএ সিকোয়েন্স থেকেই, অর্থাৎ সাপোজ আমার কাছে একটা ডিএনএ স্ট্যান্ড আছে, একটা ডিএনএ ডাবল স্ট্যান্ড আছে, ডিএনএ ডাবল স্ট্যান্ডেই হয়। তো একটা ডিএনএ আছে, ওই একটা ডিএনএ থেকে মাল্টিপল ডিএনএ প্রডিউস করার যে প্রসেসটা, যেটা এমপ্লিফিকেশন, ডিএনএ এমপ্লিফিকেশন বা জিন এমপ্লিফিকেশন যেটা বলা হয়, সেটাই হলো অ্যাকচুয়ালি পিসিআর টেকনিক। তো এক্ষেত্রেও পিসিআর টেস্টটা করা হয় করোনা ভাইরাসের যে পজিটিভ কেস কিংবা আদারওয়াইজ নেগেটিভ আছে কিনা সেটা টেস্ট করার জন্য পিসিআর টেকনিকটাই ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে এটা হলো ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড। আর ডিএনএ আমরা জানি এদিক যদি 3 থেকে 5 প্রাইম হয়, অপর দিক থাকবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো এটা সাপোজ 3 প্রাইম, এটা হলো 5 প্রাইম, এটা হলো 5 প্রাইম। তো এই স্ট্যান্ডটা রেড কালারের যে স্ট্যান্ডটা আমি দেখিয়েছি সেটা যদি 3 প্রাইম তার বাম দিকে হয় এবং তার ডান দিকে যদি 5 প্রাইম হয়, তাহলে ব্লু কালারের স্ট্যান্ডের ক্ষেত্রে বললাম ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে হবে 5 প্রাইম এবং রাইট হ্যান্ড সাইডে হবে কি 3 প্রাইম। তো এটা হলো একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর ডিএনএর মাঝখানে কিছু বন্ড থাকে, সাপোজ এগুলো হলো হাইড্রোজেন বন্ড, এগুলো হলো ডিএনএর হাইড্রোজেন বন্ড। এটা হলো হাইড্রোজেন বন্ড। আর নেক্সট আমরা যেটা দেখবো, সাপোজ আমার কাছে জাস্ট এই ডিএনএটাই আছে, এটা হলো একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আমি করোনা ভাইরাস সাসপেক্টেড পার্সন থেকে নিয়েছি। তার ব্লাড থেকে আমি ডাব্লিউবিসি কালেক্ট করেছি, সেই ডাব্লিউবিসি থেকে আমি একটা ডিএনএ পেয়েছি যেটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এখন এটাকে আমি অনেকগুলো ডিএনএতে মাল্টিপ্লাই করব। কিভাবে করব দেখুন, এটা অ্যাকচুয়ালি 3টি প্রসেসের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ
এটা হলো আমার জাস্ট একটা ডিএনএ যেটা আমার কাছে আছে। এখন এই ডিএনএটাকে আমি কি করব, হিট করব, যেটাকে হিট করব ইন দ্য সেন্স ডিনেচার করব ডিএনএটাকে। ডিনেচার করলে কি হবে, ডিএনএ যে ডাবল স্ট্যান্ড যেটা রয়েছে, এই যে ডিএনএ ডাবল স্ট্যান্ড যেটা হাইড্রোজেন বন্ড দিয়ে অ্যাটাচড একটা স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডের সাথে, সেই হাইড্রোজেন বন্ডটা অত্যাধিক হিটের ফলে কি হবে, ভেঙে যাবে। হাইড্রোজেন বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এই যে দুটো স্ট্যান্ড, একটা স্ট্যান্ড একটা স্ট্যান্ড, যেটা দুটো স্ট্যান্ড কি হবে, আলাদা হয়ে যাবে। তো আমি হিট দিয়ে ডিএনএটাকে ফার্স্ট ডিনেচার করব। তো ডিনেচার করবো যেটা 85°C তাপমাত্রা কিংবা 80 থেকে 95°C তাপমাত্রার মধ্যে এই ডিনেচারেশনের যে প্রসেসটা সেটা করা হয়ে থাকে। তো আফটার হিট কি হবে, হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে। হাইড্রোজেন বন্ড যদি ভেঙে যায়, হাইড্রোজেন বন্ড ভেঙে গেলে তাদের মধ্যে আর কি হবে, দুটো আলাদা হয়ে যাবে। তো বন্ডগুলো এখন এভাবে থাকবে। দুটো বন্ড আর লেগে থাকবে না একটা আরেকটার সাথে, তাদের মধ্যে যে কানেকশনটা সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এভাবে আমরা ডিএনএ কে ডিনেচার করে দেবো, অর্থাৎ দুটো যে বন্ড, হাইড্রোজেন বন্ড, সেটাকে ভেঙে দেব। এখন আমরা যেটা দেখব সেটা হলো নেক্সট কি প্রসেস করব। নেক্সট যেটা করব সেটা হলো ডিএনএ পলিমারেজ। এই যে ডিএনএ যে স্ট্যান্ডগুলো রয়েছে, এটা এখন সিঙ্গেল স্ট্যান্ড হয়ে গিয়েছে, এটা একটা সিঙ্গেল স্ট্যান্ড, এটা একটা সিঙ্গেল স্ট্যান্ড। তো এই সিঙ্গেল স্ট্যান্ডগুলোর সাথে যদি আমি ডিএনএ পলিমারেজ এড করি তাহলে আবার ডাবল স্ট্যান্ড হয়ে যাবে। এখন ডিএনএ পলিমারেজ কি, ডিএনএ পলিমারেজ হলো একটা মনো অলিগোনিউক্লিওটাইড, যেটা 15 to 20 নিউক্লিওটাইড অ্যাসিড দিয়ে তৈরি হয়। এটা হলো আমাদের কি, যে ডিএনএ পলিমারেজ যেটা, সরি ডিএনএ পলিমারেজ না, ডিএনএ প্রাইমার্স। এটা হলো ডিএনএ প্রাইমার, এটাকে অ্যাড করতে হবে। ডিএনএ প্রাইমারটাকে যদি আমি প্রত্যেকটা সিঙ্গেল স্ট্যান্ডের সাথে অ্যাড করি তাহলে কি হবে, এটা ডাবল স্ট্যান্ড হয়ে যাবে। সাপোজ এই ডিএনএ প্রাইমারটা আমি এর সাথে অ্যাড করেছি, আর এটা একটা ডিএনএ প্রাইমার যেটা আমি এর সাথে অ্যাড করেছি। দেখুন এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, রেড কালারের যে স্ট্যান্ডটা সেটা ছিল 3' থেকে 5'। 3' থেকে 5' স্ট্যান্ডের সাথে 5' থেকে 3'এর স্ট্যান্ড অ্যাটাচ থাকবে থ্রু হাইড্রোজেন বন্ড। তো এক্ষেত্রে যে ব্লু কালারের স্ট্যান্ডটা সেটা হলো আমার কি 5' থেকে 3'। এখন 5' থেকে 3' যে স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডের সাথে আমার বললাম 5' থেকে 3' স্ট্যান্ড যদি অ্যাড করি তাহলে অ্যাড হবে না, এক্ষেত্রে 3' থেকে 5', অর্থাৎ ব্লু এর সাথে আমার রেড অ্যাড করতে হবে। আর রেড হলো কি 3' থেকে 5'। তো এটা হলো ডিএনএ প্রাইমার্স যেটা আমার অ্যাড করতে হবে। ঠিক একই রকমভাবে রেড স্ট্যান্ডের ক্ষেত্রে আমার ব্লু প্রাইমার্স অ্যাড করতে হবে। এই প্রাইমার্স যেটা, সেটা কিছু অপটিমাম টেম্পারেচার রয়েছে। ওই প্রাইমার্সের যে অপটিমাম টেম্পারেচার সেটা ডিএনএর মেল্টিং টেম্পারেচার থেকে 5°C বেশি রাখা হয়। আচ্ছা, মেল্টিং টেম্পারেচার কি, মেল্টিং টেম্পারেচার হলো ওই টেম্পারেচারটা যার মধ্যে ডিএনএ যে, সাপোজ ডিএনএ আমার কাছে 1 গ্রাম ডিএনএ রয়েছে, এই 1 গ্রাম ডিএনএ যখন 0.5 গ্রাম ডিএনএতে পরিণত হয়ে যাবে, যে পরিমাণ হিট দেওয়ার পর 0.5 গ্রাম অর্থাৎ হাফ গ্রাম ডিএনএ হয়ে যাবে, ওই যে টেম্পারেচারটা সেটাই হলো মেল্টিং টেম্পারেচার। আর ডিএনএ প্রাইমার্সের যে মেল্টিং টেম্পারেচার সেটা সরি ডিএনএ প্রাইমার্সের মেল্টিং টেম্পারেচার না, ডিএনএ প্রাইমার্সের যে অপটিমাম টেম্পারেচার সেটা ডিএনএ স্ট্যান্ডের মেল্টিং টেম্পারেচার থেকে 5°C বেশি রাখা হয়। তো এটা হলো এভাবে ডিএনএ প্রাইমার্স অ্যাড করতে হয়। আর তারপর যেটা সেটা হলো অ্যাকচুয়ালি তারপর যেটা সেটা হলো এক্সটেনশন অফ ডিএনএ প্রাইমার্স। দেখুন ডিএনএ প্রাইমার্সের সাইজ যেটা যেটা আমি বলছি 15 to 20 নিউক্লিওটাইড অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো এই প্রাইমার স্ট্যান্ডটাকে আমাদের কী করতে হবে, এক্সটেন্ড করতে হবে। যদি এর সমান সমান করতে হয় বা এর সাইজের করতে হয়, একই লেন্থের করতে হবে, যদি আমাদের ডাবল স্ট্যান্ডের ডিএনএ প্রডিউস করতে হয় তাহলে এই ডিএনএ প্রাইমারটাকে আমার কী করতে হবে, এক্সটেন্ড করতে হবে। নেক্সট প্রসেস হলো এক্সটেনশন। এই ডিএনএ প্রাইমারটা এক্সটেন্ড হলো, নেক্সট এটাও আমাদেরকে কী করতে হবে, এক্সটেন্ড করতে হবে। তো এটা হলো এক্সটেনশন প্রসেস। তারপর আলটিমেট আমরা কী পেয়ে যাব, আলটিমেট আমরা ঠিক এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাব। এই দুটো থেকে আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাব। তো এটা হলো একটা ডিএনএ যেটা আমরা পেয়ে গিয়েছি, এই দুটোকে আমরা আলাদা করে দিয়েছি, তারপর সেপারেশন করে দিয়েছি। সেপারেট করার পর আমরা পেয়ে গিয়েছি সেম এরকম একটি স্ট্রাকচার আমরা পেয়ে গিয়েছি। এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্রাকচার আমি আবার পেয়ে গেলাম। একই রকমভাবে যদি আমি দেখি তাহলে এটা থেকেও আমি সেম একটা স্ট্রাকচার পেয়ে যাব।
সেম এখানে হাইড্রোজেন বন্ড থাকবে, এভাবে হাইড্রোজেন বন্ড থাকবে এর মতো, তারপর আমরা এই স্ট্রাকচারগুলো পেয়ে যাব। তো এখন এই স্ট্রাকচারটা পাওয়ার পর এটাকে আমরা পিসিআর টিউব যেটা সেটার মধ্যে দিয়ে দেবো। পিসিআর টিউবে দেওয়ার পর এটা যেটা সেটা হলো পিসিআর মেশিন। এই মেশিনটাকে বলা হয় পিসিআর মেশিন। এই পিসিআর মেশিনের মধ্যে আমি এটাকে ইনপুট করব যে পিসিআর টিউবটা, তারপর একটা রেজাল্ট বের হবে। আর এই রেজাল্টটা অ্যাকচুয়ালি একটা গ্রাফ আকারে বের হয়। গ্রাফের মধ্যে ফ্লুরোসেন্স যেটা, এটা হলো ফ্লুরোসেন্স আর এটা হলো টাইম। তো গ্রাফটা যদি এরকম হয় তাহলে কি হবে, সেটা করোনা পজিটিভ, সেটা হবে করোনা পজিটিভ। আর গ্রাফটা যদি এরকম হয় সেটা হবে করোনা নেগেটিভ। যদি প্যারালাল হয় তাহলে সেটা করোনা নেগেটিভ, অর্থাৎ কোভিড-19 নেগেটিভ। আর যদি সেটা হাইপারবোলা হয় কিংবা ঊর্ধ্বমুখী হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে করোনা পজিটিভ। গ্রাফটা এমনও আসতে পারে কিংবা গ্রাফটা এমনও আসতে পারবে। পজিটিভের ক্ষেত্রে বিভিন্ন শেপের হতে পারে, কিন্তু এটা অলওয়েজ ঊর্ধ্বমুখী থাকবে, অর্থাৎ অলওয়েজ গ্রাফটা এইভাবে যাবে। কিংবা অনেক ক্ষেত্রে অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন কার্ভের মতো হয়ে যায়, এভাবেও আসে। কিন্তু এইভাবে আসলে এটা বললাম করোনা পজিটিভ। অনেক ক্ষেত্রে আবার এটা এইভাবে উঠে এইভাবে নেমে যায়, এক্ষেত্রেও করোনা পজিটিভ। একটা একটা নির্দিষ্ট পয়েন্টের পর গ্রাফটা প্যারালাল থাকুক, হাইপারবোলা থাকুক কিংবা যে শেপেরই থাকুক না কেন, সেটা অলওয়েজ করোনা পজিটিভই হবে। কিন্তু একটা ওই নির্দিষ্ট পয়েন্টে যদি গ্রাফটা স্ট্রেট প্যারালাল হয় তাহলে সেটা বললাম আর করোনা পজিটিভ হবে না, সেটা হবে করোনা নেগেটিভ। তো আরেকটা যেটা সেটা হলো আমাদের কি, সেটা হলো আমাদের টেস্ট কিটের মাধ্যমে যেটা করা হয় সেটা হলো এটা হলো আমাদের করোনা টেস্ট কিট। যাচ্ছে একটু, এটা হলো করোনা টেস্ট কিট। এটা অ্যাকচুয়ালি একটা প্রেগনেন্সি টেস্ট কিটের মতোই, যার মধ্যে এক্ষেত্রে জাস্ট প্রেগনেন্সি টেস্ট কিটের ক্ষেত্রে আমরা কী করি, আমাদের জাস্ট ইউরিনের স্যাম্পলটা নেসেসারি হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের যে মেইন স্যাম্পল সেটার সাথে আরেকটা জিনিস আমাদের অ্যাড করতে হয়, সেটা হলো বাফার সলিউশন। এটা হলো আমাদের বাফার সলিউশন। আরেকটা জিনিস, প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা টেস্ট করার জন্য আমরা কি অ্যাড করি, আমরা ইউরিন অ্যাড করি। কিন্তু এক্ষেত্রে আমরা ইউরিন অ্যাড করবো না, এক্ষেত্রে আমরা অ্যাড করবো ব্লাড স্যাম্পল। অ্যাড করবো এখানে ব্লাড স্যাম্পল অ্যাড করবো এই পোর্শনটাতে। সরি, এক্ষেত্রে আমরা এই পোর্শনটাতে আমরা ব্লাড স্যাম্পল অ্যাড করব। এই যে পোর্শনটা সেটার মধ্যে আমরা ব্লাড স্যাম্পল অ্যাড করব। আর ব্লাড স্যাম্পল অ্যাড করার পর ব্লাডটা যাতে মুভ করতে পারে, কারণ ব্লাডটা তো থিকনেস, যেটা ব্লাডের থিকনেস অনেকটাই বেশি থাকে, ভিসকোসিটি যেটা সেটা অনেকটা বেশি থাকে। তো যার ধরুন ব্লাডটাকে আমাদের মুভ করানোর জন্য কিংবা যে ব্লাডের মধ্যে যে এক্সট্রা যে পার্টিকেলসগুলো রয়েছে সেই পার্টিকেলসগুলো যাতে কখনোই আমাদের বডি থেকে বের হয়ে যাওয়ার পর যাতে ডেস্ট্রয় হয়ে না যায়, যাতে তার পিএইচটা সেম থাকে এবং যাতে ব্লাড যেটা রয়েছে সেটা টেস্ট কিটের মধ্যে দিয়ে রান করতে পারে, তার জন্য আমাদের কি অ্যাড করা হয়, বাফার অ্যাড করা হয়। এখানে অ্যাড করা হয় বাফার সলিউশন। এই পোর্শনটাতে অ্যাড করা হয় বাফার সলিউশন। বাফার হলো এটা বাফার সলিউশন এখানে অ্যাড করা হয়, এখানে ব্লাড দেওয়া হয়, এখানে বাফার। তারপর কি হয়, 10 থেকে 15 মিনিট ওয়েট করা হয়। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর থ্রু বাফারের থ্রু কি হয়, ব্লাডটা একদম এখানে চলে যায়। বাফারের থ্রু ব্লাডটা এই পোর্শনে চলে যায়। এক্ষেত্রে দুটি জিনিস থাকে, একটি হলো আইজিএম আর একটা হলো আইজিজি। এটা হলো আইজিজি আর এটা হলো আইজিএম, ইমিউনোগ্লোবিন এম আর এটা হলো ইমিউনোগ্লোবিন জি। যদি ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে যদি আমরা একটি দাগ পাই আফটার 10 to 15 মিনিটস, যদি এখানে একটা স্পট পাই, রেড কালারের একটা স্পট পাই, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা করোনা পজিটিভ। আর যদি ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে, যদি ইমিউনোগ্লোবিন জি এর ক্ষেত্রে কোনো দাগ নেই, যদি ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে আমরা দাগ পাই, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমি করোনা ভাইরাস পজিটিভ, কিন্তু এখন আস্তে আস্তে রিকভার্ড হয়ে গিয়েছে, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। তো অ্যান্টিবডি যখন তৈরি হয়ে যায় তখন সেটা ইমিউনোগ্লোবিন জিকে ডিনোট করে। আর যদি করোনা ভাইরাস সি এর ক্ষেত্রে যায়, করোনা ভাইরাস সি এর ক্ষেত্রে না, যদি টেস্ট কিটে যদি সি এর ক্ষেত্রে যদি স্পটটা হয়, তাহলে বুঝতে হবে কি যে, তাহলে বললাম এটা বোঝা যাবে না যে আমি কি করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছি নাকি কখনোই করোনা ভাইরাসে এফেক্টেড হয়নি, এটা বোঝা যাবে না। এটা বোঝা যাবে যে করোনা ভাইরাস নেগেটিভ। আমি যদি সি এর ক্ষেত্রে যদি দাগ পড়ে তাহলে বুঝতে হবে যে করোনা ভাইরাস নেগেটিভ। আর যদি ইমিউনোগ্লোবিন জি এর ক্ষেত্রে যদি দাগটা হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমি করোনা ভাইরাস পজিটিভ।
কিন্তু আমার বডিতে যেটা সেটা অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। আর যদি জি এর ক্ষেত্রে কোনো দাগ না থাকে, সি এর ক্ষেত্রে কোনো দাগ না থাকে, জাস্ট এম এর ক্ষেত্রে দাগ থাকে, তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমি করোনা ভাইরাস পজিটিভ, আমার বডিতে এখনও কোনো অ্যান্টিবডি প্রডিউস হয়নি। তো এটা হলো টেস্ট প্রসিজিওর। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আচ্ছা সরি, নেক্সট স্লাইড বের করে নিই। নেক্সট স্লাইডে আমরা যেটা দেখবো সেটা হলো হোয়াট ইজ সোশ্যাল ইমিউনিটি। এটা লাস্ট টপিক। হোয়াট ইজ সোশ্যাল ইমিউনিটি? সোশ্যাল ইমিউনিটি কি? সোশ্যাল ইমিউনিটি হলো, এটা অ্যাকচুয়ালি কোনো একটা ইমিউনিটির পার্ট না। সোশ্যাল ইমিউনিটিটাকে হার্ড ইমিউনিটিও বলা হয়ে থাকে। এই সোশ্যাল ইমিউনিটিটাকে হার্ড ইমিউনিটি নামে বেশি প্রচলিত রয়েছে নামটা। তো সোশ্যাল ইমিউনিটি যেটা, সেটা হলো সাপোজ কোনো একটা শহর কিংবা কোনো একটা গ্রামের নির্দিষ্ট এলাকার মধ্যে কিছু সংখ্যক লোক বসবাস করে, এবং সেই লোকগুলোর মধ্যে ম্যাক্সিমাম না, সাপোজ 1 থেকে 2 জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বা যে কোনো ভাইরাল ইনফেকশনে আক্রান্ত, কিন্তু সেই ভাইরাল ইনফেকশনটার কোনো অ্যান্টিবডি এখনও প্রডিউস হয়নি, অ্যান্টিবডি তৈরিই হয়নি, কিন্তু লোকেরা আক্রান্ত এবং সেটা খুব মারাত্মকভাবে স্প্রেড হচ্ছে। আর তো স্প্রেড হওয়ার ফলে কী হচ্ছে, গ্রামের মধ্যে যদি 100 জন থাকে, যদি একজন ইনফেক্টেড হয়, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে করোনা ভাইরাসের যে সিরিয়াল ইন্টারভ্যাল বা ডিগ্রি অফ স্প্রেডেবিলিটি যেটা, সেটা হলো একজন ব্যক্তি থেকে 3জন ব্যক্তিতে সংক্রামিত হয়। তো এক্ষেত্রে কোনো একটা গ্রামে যদি একজন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রামিত থাকে, তাহলে সে কী করবে? সাপোজ 10জন লোক আছে, 10জন লোক থাকলে সেই একজন ব্যক্তি 3জন ব্যক্তিকে আরও সংক্রামিত করতে পারবে উইদিন 14 days। যদি সে আরও 3জন ব্যক্তির সংস্পর্শে আসে, সে ইজিলি 3জন ব্যক্তিকে সংক্রামিত করতে পারবে, মিনিমাম 3জন ব্যক্তিকে সংক্রামিত করতে পারবে। একই রকমভাবে উইদিন 14 days এই 3জন ব্যক্তি বাকি গ্রামের যে বাকি 6জন যে রয়েছে, সেই 6জনকে ইজিলি ইনফেক্টেড করে ফেলতে পারবে, কারণ গ্রামের সদস্যের সংখ্যাই 10জন, একজন 3জনকে ইনফেক্টেড করেছে, বাকি 6জনকে ইনফেক্টেড করা কোনো ব্যাপার না এটা। তো এক্ষেত্রে কি হবে, যে সোশ্যাল ইমিউনিটি, এক্ষেত্রে সোশ্যাল ইমিউনিটির ভূমিকা কোথায়? এক্ষেত্রে সোশ্যাল ইমিউনিটির ভূমিকা হলো, যেহেতু আমার কোনো অ্যান্টিবডি নেই, করোনা ভাইরাসের ক্ষেত্রে আমার কোনো অ্যান্টিবডি নেই, তো যদি আমার গ্রামের 10জন লোকের মধ্যে 10জন লোকই যদি ইনফেক্টেড থাকে, তাহলে আমরা দেখেছি করোনা ভাইরাসের ক্ষেত্রে যে মর্টালিটি রেট যেটা, সেটা হলো 2 to 3%, ম্যাক্সিমাম 4% গিয়েছে, সেটা হলো বার্ধক্যদের ক্ষেত্রে। তো আমরা ধরলাম এটা মিডল এজের লোকে, গ্রামের মধ্যে যে 10জন আছে তারা মিডল এজের লোকে, তো 2 to 3% যদি আমাদের কেস ফ্যাটালিটি রেট হয়, তাহলে 10জনের মধ্যে 2জন মারা যাবে, কিন্তু বাকি 8জন যেটা, সেটা অনেকটা কিউর হয়ে যাবে, ইমিডিয়েটলি কিউর হবে ইন দ্য সেন্স তাদের বডির মধ্যে অ্যান্টিবডিটা কী হবে, প্রডিউস হয়ে যাবে। অ্যান্টিবডি তখনই প্রডিউস হবে যখন ভাইরাল ইনফেক্টেড হবে, যদি ভাইরাল ইনফেকশন না হয় তাহলে কখনোই অ্যান্টিবডি প্রডিউস হবে না। তো সোশ্যাল ইমিউনিটির উদ্দেশ্য হলো এটা, যে গ্রামের মধ্যে যদি 10জন লোক থাকে, যদি অ্যান্টিবডি প্রডিউস না হয়, তাহলে গ্রামের 10জন লোককে ইনফেক্টেড করে দাও। যদি কেস ফ্যাটালিটি রেট কম থাকে, তাহলে হয়তো বা 2জন ব্যক্তির মৃত্যু হবে, কিন্তু 8জন ব্যক্তি ইনফেক্টেড থাকবে, কিন্তু 8জন ব্যক্তি ধীরে ধীরে কী করবে, রিকভার করবে। তাহলে যখন রিকভার্ড হয়ে যাবে সেই 8জন ব্যক্তি, তাহলে ওই গ্রামের মধ্যে আর কারোর করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার চান্স থাকবে না। সে যদি করোনা ভাইরাস সংক্রামিত অন্য গ্রামের ব্যক্তির সংস্পর্শেও আসে, তার মধ্যে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, তো সে আর কি হবে না, তার মধ্যে আর করোনা ভাইরাস এফেক্ট করতে পারবে না। তো এটা হলো সোশ্যাল ইমিউনিটির উদ্দেশ্য বা হার্ড ইমিউনিটি যেটা। এটা হলো হার্ড ইমিউনিটির উদ্দেশ্য। তো এক্ষেত্রে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এই যে ডায়াগ্রামটা, এটা আমি সাপোজ এটা একটা গ্রাম, এর মধ্যে 10জন লোক আছেন, যে গ্রিন কালারের যে ইঙ্কগুলো আমি ইউজ করেছি, সেখানে রেক্ট্যাঙ্গুলার যে রয়েছে সেটা হলো প্রত্যেকটি লোককে ডিনোট করছে। সাপোজ এখানে 10জন লোক রয়েছে, 100% ইজ নর্মাল, 10জন লোককে আমি 100% ধরেছি, তারা সবাই কি নর্মাল পার্সন, সেখানে এখনও করোনা ভাইরাস স্প্রেড আউট হয়নি, সেটা একদম নর্মাল। নেক্সট লোক 10জনই রয়েছে, 10জনের মধ্যে ফার্স্ট ইনি আক্রান্ত হয়েছেন। তারপর যেহেতু করোনা ভাইরাসের স্প্রেডেবিলিটি রেট যেটা, সেটা একজন ব্যক্তি থেকে 3জন ব্যক্তিতে সংক্রামিত হয়, উনি আক্রান্ত হওয়ার পর কেউ জিনিসটা বুঝতে পারেন যে উনি আক্রান্ত, উনি আরও 3জন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এবং সেই 3জন ব্যক্তিকে উনি সংক্রামিত করেছেন। তো এক্ষেত্রে কি হলো, 3জন ব্যক্তি একজন ব্যক্তি থেকে সংক্রামিত হয়েছে, 3জন ব্যক্তি
একজন ব্যক্তি থেকে সংক্রামিত হয়েছে। তো এই ক্ষেত্রে 3জন ব্যক্তি একজন ব্যক্তি থেকে সংক্রামিত হলেও 4জন ইনফেক্টেড, ওই গ্রামের 10 জনের মধ্যে 4জন ইনফেক্টেড এবং বাকি যে রয়েছে 6জন, সেই 6জন এখনও নর্মাল, 6জন এখনও কারোর সংস্পর্শে আসেনি। নেক্সট কি হলো, দেখা গেল যে 3জন ইনফেক্টেড রয়েছে। প্রথম যেজন ইনফেক্ট হয়েছিল, করোনা ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছিল, তিনি রিকভার্ড করে ফেলেছেন নিজেকে, বডির মধ্যে অ্যান্টিবডি প্রডিউস হয়ে গিয়েছে এবং অ্যান্টিবডি প্রডিউস হওয়ার পর তিনি কি হয়ে গিয়েছেন, ব্যাক টু দ্য নর্মাল, তিনি আবার নর্মাল হয়ে গিয়েছেন। তো ওনাকে আবার গ্রিন কালার দিয়ে আমি ডিনোট করেছি, সরি ব্লু কালার দিয়ে ইঙ্ক করেছি, কারণ ওনার বডিতে অ্যান্টিবডি অলরেডি প্রেজেন্ট রয়েছে, উনি রিকভার্ড করে ফেলেছেন। আর বাকি তাহলে কি হলো, বাকি এখানে আরও 2জন ইনফেক্টেড হয়ে গেল, ওই 3জন থেকে আরও 2জন ইনফেক্টেড হয়ে গিয়েছে। তো টোটাল এখন এখানে, সরি 3জন থেকে 2জন না, 3জন থেকে সবাই ইনফেক্টেড হয়ে গিয়েছে ওই গ্রামে। একজন রিকভার্ড করেছেন, যিনি প্রথম ছিলেন তিনি সুস্থ হয়ে গিয়েছেন, তার বডিতে অ্যান্টিবডি প্রডিউস হয়ে গিয়েছে। বাকি 3জন যারা ইনফেক্টেড ছিল, সেই 3জন প্রত্যেকে 2জন করে বাকি যে 6জন রয়েছে সেই 6জনকে ইনফেক্টেড করে দিয়েছে। তো এখন গ্রামের 10জনই ইনফেক্টেড, কিন্তু সেই 10জনের মধ্যে যে প্রথম ব্যক্তি যিনি ইনফেক্টেড হয়েছিলেন তিনি বডিতে অ্যান্টিবডি প্রডিউস হওয়ার জন্য সুস্থ হয়ে গিয়েছেন। তো এটা যেটা, সেটা হলো একজন সুস্থ হয়েছে এবং 9জন ইনফেক্টেড রয়েছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো যে 3জন প্রথম হয়েছিল, যে একজন থেকে যে 3জনের বডিতে এটা ছড়িয়েছিল, সেই 3জন বললাম বডিতে অ্যান্টিবডি প্রডিউস হওয়ার জন্য সেই 4জন এখন রিকভার্ড হয়ে গিয়েছে। কিন্তু এখানে কথা হলো যে এই ক্ষেত্রে একজন লোকের মৃত্যু হয়ে গিয়েছে। সাপোজ সবাই ইনফেক্টেড ছিল, তার মধ্যে একজন লোকের মৃত্যু হয়ে গিয়েছে। তো এখন গ্রামের লোক সংখ্যা কত, গ্রামের লোক সংখ্যা হলো 9জন এবং 9জনের মধ্যে 4জনের বডিতে অলরেডি অ্যান্টিবডি প্রডিউস হয়ে গিয়েছে এবং 5জন এখনও ইনফেক্টেড অবস্থায় রয়েছে। তো একজন মারা গিয়েছে, ইনফেক্টেড হয়েছে 5জন আর রিকভার্ড হয়েছে 4জন। নেক্সট স্লাইডে আমরা দেখেছি যে আরও 2জন রিকভার্ড হয়ে গেছে, যেহেতু কেস ফার্টিলিটি রেট একদম কম, 2% থেকে 3% হলো আমাদের কেস ফার্টিলিটি রেট। তো এক্ষেত্রে কিন্তু আরেকজন ব্যক্তির মৃত্যু হয়ে গিয়েছে এবং 2জন ইনফেক্টেড রয়েছে। ভাবলাম এই 2জনও কী হবে, রিকভার্ড হয়ে যাবে, কিন্তু যাই হোক রিকভার্ড যে হয়েছে সেটা বললাম 60% রিকভার্ড আমার হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, 60% রিকভার্ড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কী করতে হয়নি, এক্ষেত্রে কোনো লকডাউন দিতে হয়নি, কোনো বন্ধ দিতে হয়নি। দেশের কিংবা পৃথিবীর যে আর্থিক অবস্থা বা যোগাযোগ অবস্থা, সেটা খুব একটা লং পিরিয়ডের জন্য কি হয়নি, খুব লং পিরিয়ডের জন্য এটা বন্ধ থাকেনি, একটা খুব সামান্য পিরিয়ডের জন্য বন্ধ ছিল। তো এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে আমার 6জন ব্যক্তি যা রিকভার্ড হয়ে গিয়েছেন এবং কী হয়েছে, 2জন ব্যক্তি মারা গিয়েছে। তো এটা যদি আমরা 100%-এর ক্ষেত্রে দেখি তাহলে কী হবে, যে 2% অনলি ডেথ, 98% পিপল উইল গেট রিকভার্ড। তো এটা হলো সোশ্যাল ইমিউনিটির মেইন প্রিন্সিপাল। কিন্তু আমাদের সরকার কিংবা যারাই আছেন এই ব্যবস্থাপনায় কখনোই এটা চাইবে না যে সোশ্যাল ইমিউনিটিটাকে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া হোক, কিংবা কোনো একটা সময় আসুক যেক্ষেত্রে আমাদের সোশ্যাল ইমিউনিটির উপর ডিপেন্ড করতে হয়। কারণ যদি সোশ্যাল ইমিউনিটির উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে সেখানে ভ্যাকসিনেশনের কোনো চান্সই থাকবে না, ভ্যাকসিনেশনের চান্স থাকবে না এবং আমাদের সবাইকে ইনফেক্টেড হতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ রেজিস্ট্যান্স পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার যেটা রয়েছে তার রেসপেক্টে আমাদের বডিতে কী করতে হবে, তার রেসপেক্টে আমাদের বডিতে অ্যান্টিবডি প্রডিউস হতে হবে এবং আমরা নিজে নিজেই কিউর হব। তো এটা হলো একটা প্রসেস যেটা সোশ্যাল ইমিউনিটি, যেটা গভর্নমেন্ট কখনোই চাইবে না যে সোশ্যাল ইমিউনিটিকে কোনো একটা দেশকে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই হলো আজকের ভিডিও। তো রেজাল্টস যেটা সেটা হলো রিকভার্ড 6, ইনফেক্টেড 2, ডেথ 2। তো যেটা দেখি 60% রিকভার্ড। আচ্ছা, সোশ্যাল ইমিউনিটি রেট তখনই সাকসেস হয় যখন ওই জায়গার মধ্যে 60% রিকভার্ড হয়ে যায় এবং অ্যাবাভ 60% ওর অ্যাবাভ 60% হয়ে গেলে সেটা হলো যে সোশ্যাল ইমিউনিটির আন্ডারে, সেটা সোশ্যাল ইমিউনিটির রেজাল্ট ভালো হয়েছে হলো 60% যদি রিকভার্ড হয়ে যায় তাহলে সোশ্যাল ইমিউনিটি আমরা আনতে পারি। তো এটাই হলো আজকের ভিডিও, আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি দেখি কি আলোচনা করা যায়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।